সবাইকে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ নম্বর লেকচারে স্বাগতম। তো আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ পড়ব। গত লেকচারে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু উপন্যাস, দেখেন আমি দেখাচ্ছি, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ উপন্যাস এবং নাটক সম্বন্ধে আমরা পড়াইছিলাম, ঠিক আছে। এই নাটক আর উপন্যাস সম্বন্ধে আমরা গত লেকচারে করাইছিলাম, তারপরে জীবনী পড়াইছিলাম, এবং আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ সম্বন্ধে পড়াবো। তো ফার্স্টে আমরা দেখে নিব যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থগুলো, কোন কাব্যগ্রন্থগুলো আসলে আমাদের বিসিএস পরীক্ষায় এসেছে সেটা আমরা দেখব। তো দেখেন আপনারা, এই 20তম বিসিএসে এটা আসছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্যগ্রন্থ কোনটি, বা মৃত্যুর পরে কোন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, সেটা কি শেষ লেখা, সেটা হচ্ছে 20তম বিসিএসে আসছিল। তারপরে 23তম বিসিএসে আসছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন কোনটা, বা সঞ্চয়িতা কার কাব্য সংকলন রবীন্দ্রনাথ ঠাকুরের, এটা 23তম বিসিএসে আসছিল। একটা কথা মনে রাখবেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন হচ্ছে সঞ্চয়িতা। আচ্ছা, কাব্য সংকলন জিনিসটা কি, এটা কি জানেন? আচ্ছা, কাব্য সংকলন হচ্ছে, মনে করেন কোনো কবির যে বাছাই করা শ্রেষ্ঠ কবিতাগুলো, কবি নিজে বাছাই করে শ্রেষ্ঠ কবিতাগুলো যে গ্রন্থে সব কবিতাগুলো একসাথে আনে বিভিন্ন খান থেকে, ঠিক আছে, সেটাকে বলা হয় কাব্য সংকলন। এই কাব্য সংকলনে কি করছে রবীন্দ্রনাথ ঠাকুর, তার শ্রেষ্ঠ কবিতাগুলো সঞ্চয়িতা এই কাব্যে উনি কি করছে, শ্রেষ্ঠ কবিতাগুলো ওখানে লিখছে। তো ওটাকেই কাব্য সংকলন বলবো, যে সংকলনে আপনার শ্রেষ্ঠ কবিতাগুলো রাখা হয়। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন হচ্ছে সঞ্চয়িতা, শ্রেষ্ঠ কাব্য সংকলন। আর কাজী নজরুল ইসলামের কাব্য সংকলনের নাম কি জানেন? একই নাম প্রায়, ঠিক আছে, সঞ্চিতা ওইটা, ঠিক আছে, ওইটা সঞ্চিতা আর এটা হচ্ছে সঞ্চয়িতা, এই আর কি। আচ্ছা, এটা 23তম বিসিএসে আসছে। তারপর 20তম এবং 38তম বিসিএসে সবাই দেখছেন যে আসছে কোনটা, এই যে শেষ লেখা কাব্যগ্রন্থ। শেষ লেখা এটা কি, রবীন্দ্রনাথ ঠাকুরের কি এটা কাব্যগ্রন্থ, এটা আসছিল 20। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, শেষের কবিতা কিন্তু উপন্যাস, গত ক্লাসে এটা পড়াইছিলাম আমরা, আর শেষ লেখা হচ্ছে কাব্যগ্রন্থ, এটা 20তম এবং 38তম আসছে। আচ্ছা, এরপরে দেখেন এখান থেকে আমরা আজকে গীতাঞ্জলি সম্বন্ধে পড়ব। গীতাঞ্জলি থেকে 37তম বিসিএসে আসছিল গীতাঞ্জলি, একটা কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের, যেটার জন্য নোবেল পাইছিল, ঠিক আছে। তো গীতাঞ্জলি কাব্যগ্রন্থে 37তম বিসিএসে আসছিল যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থটা কবে প্রকাশিত হয়, 1910 সালে। তারপরে 36তম বিসিএসে আসছিল, দেখেন গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ করেন কে, W.B. ইয়েটস, ঠিক আছে, এটা 36তম বিসিএসে আসছিল। তো যাই হোক, আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা করব। তো রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থতে একটা জিনিস মনে রাখবেন, যে বান্ধবীর বাসে জন্মদিন গেল, মানে বান্ধবীরা বাসে জন্মদিন গেল, এই যে দেখেন বান্ধবীরা বাসে কি করলো, জন্মদিনে গেল। এইটুক যদি মনে রাখতে পারেন তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থগুলো আছে সেগুলো আপনারা মনে রাখতে পারবেন। তাহলে বান্ধবীরা বাসে কোথায় গেল, জন্মদিনে গেল, এটা মনে রাখেন, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ সব মনে থাকবে। তাহলে বান্ধবীরা বাসে জন্মদিন গেল, এখন কোন কোন বান্ধবী প্রশ্ন আসে, কোন কোন বান্ধবী নামগুলা দেখেন, বিথিকা নামে এক বান্ধবী, সেজুতি নামে আর এক বান্ধবী, ঠিক আছে, বিথিকা, সেজুতি, তারপরে মানসী, কল্পনা নামে বান্ধবী, পূরবী নামে বান্ধবী, চিত্রা নামে বান্ধবী, ঠিক আছে, এই 6 জন বান্ধবী, ঠিক আছে। তাহলে নামগুলো কি কি, বিথিকা, সেজুতি, মানসী, ঠিক আছে, কল্পনা, পূরবী, চিত্রা। আপনাদের দেখবেন যে সবার মানে এর মধ্যে আপনাদের কোনো না কোনো বান্ধবী আছেই, ঠিক আছে, আপনার ক্লাসে কোনো না কোনো বান্ধবী আছে। যেমন বিথিকা থাকতে পারে, সেজুতি থাকতে পারে, যেমন আমার বান্ধবী ছিল সেজুতি, ঠিক আছে, বিথিকা ছিল, ঠিক আছে, এগুলো ছিল না। তারপরে আমার ছোট বোন ছিল চিত্রা, ঠিক আছে, কারো না কারো থাকবে, এগুলো নামগুলো কমন নাম, চিত্রা, কল্পনা, ঠিক আছে, পূরবী, মানসী, এগুলো হচ্ছে কমন নাম। এই বান্ধবীগুলা কি করলো, বলাকা বাস, ঢাকা একটা নাম করা বাস যেটা ঢাকা টু গাজীপুরে যায়, ঠিক আছে, নাম কি, বলাকা। সেই বলাকা একটা কাব্যগ্রন্থের নাম, ঠিক আছে, ওইভাবে মনে রাখবেন।
তাহলে বলাকা কিন্তু কাব্যগ্রন্থ, নট উপন্যাস, নট নাটক। ঠিক আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কাব্যগ্রন্থ, যেটা প্রায় পরীক্ষায় আসে। ঠিক আছে, বলাকা, সোনাত্তরী এটাও একটা বাসের নাম। শ্যামলী বাস তো সবাই চেনেন, এটা তো অল ওভার দ্য বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশের সবখানেই চলে। সোনাত্তরী এটাও কিন্তু বাংলাদেশে একটা ভালো বাস। আর বলাকা বাস তো বললামই যে ঢাকা টু গাজীপুর। ঠিক আছে, এই 3টা বাসে যেহেতু অনেক বান্ধবী, এনাদের সাথে আরও বান্ধবী আছে, 6 জন বান্ধবী বাদেও, এরা সবাই কি করলো, বলাকা বাসে তাদের ছোট বোনের কি করলো, ছোট বোনের জন্মদিনে গেল। ছোট বোনের জন্মদিনে গেল, পুনশ্চ মানে আবারও জন্মদিনে গেল। তাহলে এইটুকু যদি মনে রাখতে পারেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু মোট কাব্যগ্রন্থ 56টা। আমাদের এখানে যেগুলো ইম্পর্টেন্ট কাব্যগ্রন্থ সেগুলোই দেওয়া আছে। তাহলে আমি আর একবার বলি, মেইন কথা, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ মনে রাখলে আপনারা শুধু এইটুকু মনে রাখবেন যে বান্ধবীরা বাসে চড়ে জন্মদিনে গেল। এখন কোন কোন বান্ধবীর নামগুলো বলেন? বিথিকা, ঠিক আছে, সেজুতি, মানসী, কল্পনা, পূরবী, চিত্রা। ঠিক আছে, চিত্রা। তাহলে এই বান্ধবীগুলা কি করলো, সবাই মিলে 3টা বাসে গেল। কি কি বাসের নাম? বলাকা, সোনাত্তরী আর একটা শ্যামলী বাস সবাই চেনেন, শ্যামলী। ঠিক আছে, বলাকা, সোনাত্তরী, এই 3টা বাসে চড়ে কি করলো, ছোট বোনের জন্মদিনে গেল। ছোট বোন জন্মদিনে গেল। ঠিক আছে, পুনশ্চ মানে কি আবারও জন্মদিনে গেল। এইভাবে মনে রাখলেন। তা আশা করছি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ আর আপনাদের ভুল হবে না। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? কবি কাহিনী। এটা কিন্তু আমি এখানে দেইনি, কারণ এটা তো আমাদের এমনিতেই মনে রাখতে হবে। কবি কাহিনী কি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। ঠিক আছে, এটা এমনিতেই আপনাদের মনে রাখতে হবে, সুতরাং এইখানে দিয়ে লোড নেওয়ার তো কোনো দরকার নাই। তাহলে মনে রাখবেন, রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? কবি কাহিনী। এটা 1878 সালে প্রকাশ হয়, যদিও এই সালগুলো অতটা ইম্পর্টেন্ট না বা আসে না সাল। ঠিক আছে, বিসিএস পরীক্ষা বা অন্যান্য পরীক্ষায় সালগুলো আসে না মেইনলি। তারপরে আমি আপনাদের বোঝার সুবিধার্থে লিখে রাখছি আর কি। আর প্রথম কাব্যগ্রন্থ কি? বনফুল। সেটা লিখিত আকারে, কিন্তু প্রকাশিত হয়েছে কবি কাহিনী। আমার কথাটা বুঝছেন? বনফুলও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা, 1880 সালে। এটা 15 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর এই কাব্যগ্রন্থটা লেখে। যদি বলে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থটা কি, কোনো কিছুই মানে দেওয়া নেই, লিখিত বা প্রকাশিত কোনো কিছুই দেওয়া নেই, তখন এই দুইটা একসাথে থাকবে না। কবি কাহিনী, বনফুল একসাথে থাকবে না, বুঝছেন? যেটা মানে থাকবে সেটাই হবে। ঠিক আছে, তাহলে মনে রাখবেন যে প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে কবি কাহিনী, যেটা 1878 সালে প্রকাশিত হয়। আর পরে প্রকাশিত হয় হচ্ছে বনফুল, কিন্তু লিখিত লেখছে এটা প্রথমেই। ঠিক আছে, প্রথমে বনফুলটা লেখছে, কিন্তু প্রকাশ হয়েছে দেরিতে, 1880 সালে প্রকাশ হয়, এবং 15 বছর বয়সে লেখছে। এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে। ঠিক আছে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে যে 15 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থটা লেখে, নামটা কি? বনফুল। আর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? কবি কাহিনী, মনে রাখবেন। আচ্ছা, তিনি স্ত্রীকে স্মরণ করে একটা কাব্য লেখছেন, নাম কি? স্মরণ একটা কাব্যগ্রন্থ। দেখেন, স্মরণ, স্ত্রীকে স্মরণ করে লেখছে, এটা এমনিতে মনে থাকবে। স্ত্রীকে স্মরণ করে লেখছে স্মরণ কাব্যগ্রন্থ। আর আত্মসমালোচনামূলক কাব্যগ্রন্থের নাম কি? জন্মদিনে তিনি নিজের সমালোচনা নিজেই করছেন এই কাব্যগ্রন্থে। ঠিক আছে, এটা এমনি মনে থাকবে। আর অনুবিশ্ব কি? মানসী। তার অনুবিশ্ব কাব্য কোনটা? মানসী। ঠিক আছে, আর মৃত্যুর পরে প্রকাশিত হয় শেষ লেখা। ঠিক আছে, এটা জিনিসটা মনে রাখবেন যে 1941 সালে এটা প্রকাশিত হয়, এবং সর্বশেষ এইটাই। প্রশ্ন পরীক্ষায় আসে যে রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্যগ্রন্থের নাম কি? শেষ লেখা। মনে রাখবেন যে শেষের কবিতা কিন্তু উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের, আর শেষ লেখা এটা কিন্তু কাব্যগ্রন্থ, যেটা সর্বশেষ প্রকাশ হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পরে প্রকাশিত হয়েছে শেষ লেখাটা। ঠিক আছে, যেটা 1941 সালে প্রকাশিত হয়, এবং এটা 20তম বিসিএস পরীক্ষায় আসছে, তার মানে এটা ইম্পর্টেন্ট অনেক। আর শ্রেষ্ঠ কাব্য সংকলন, রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ কাব্য সংকলন হচ্ছে সঞ্চয়িতা। ঠিক আছে, আর কাজী নজরুল ইসলামের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কি? শ্রেষ্ঠ কাব্য সংকলন কি? সঞ্চিতা। এই সঞ্চিতা যে শ্রেষ্ঠ কাব্য সংকলন কাজী নজরুল ইসলামের, তিনি আবার ওই সঞ্চিতা কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরকে কি করছেন? উৎসর্গ করছিলেন। ঠিক আছে, আর রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ কাব্য সংকলন কি? সঞ্চয়িতা। আর কাজী নজরুল ইসলামের শ্রেষ্ঠ কাব্য সংকলনের নাম কি? সঞ্চিতা। যেই সঞ্চিতা উনি কি করছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করছিলেন। ঠিক আছে, এইভাবে একটু মনে রাখবেন, কম্পেয়ার করে মনে রাখবেন, তাহলে মনে থাকবে।
আর জসিমউদ্দিনের শ্রেষ্ঠ কাব্য সংকলনের নাম কি? সুচয়নী। তো এটা তো বললাম যে শেষের কবিতা উপন্যাস মনে রাখবেন, আর শেষ লেখা কি? কাব্যগ্রন্থ। খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ আশা করি আর সমস্যা হবে না। তো দেখেন, তাহলে গীতাঞ্জলি সম্বন্ধে একটু বলি। গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, গীতাঞ্জলি কাব্যগ্রন্থটা পরীক্ষায় আসে। গীতাঞ্জলি কাব্য সবাই জানেন আপনারা, গীতাঞ্জলি কাব্যের জন্য কি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পায়, ঠিক আছে। এবং গীতাঞ্জলি কাব্যটা প্রকাশিত হয় 1913 সালে। আর রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পায়, সরি, গীতাঞ্জলি কাব্যটা প্রকাশিত হয় 1910 সালে, আর রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পায় 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য। এবং এশিয়াদের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পাইছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। আর ইংরেজিতে অনুবাদ করেন, এই গীতাঞ্জলি কাব্যটা ইংরেজিতে অনুবাদ করেন কি? W.B. ইয়েটস, ইংরেজিতে একটা কবিতা, বিখ্যাত কবি, ঠিক আছে, W.B. ইয়েটস। এটা 36তম BCS আসছে, ইনি ইংরেজি অনুবাদ করেন, W.B. ইয়েটস। আর অনুবাদের নাম রাখছেন সং অফারিং। সং অফারিংয়ের ভূমিকা লেখেন এই W.B. ইয়েটস। এটা পরীক্ষায় যেহেতু 36তম BCS আসছে, এর আশেপাশেরগুলো ইম্পর্টেন্ট, যে অনুবাদের নাম কি, ঠিক আছে। গীতাঞ্জলি কাব্যের অনুবাদের নাম কি, তখন আপনার মনে রাখতে হবে সং অফারিং। এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্যই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পাইছে। আর সর্বাধিক বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হচ্ছে গীতাঞ্জলি। তাহলে এইটা হচ্ছে গীতাঞ্জলি একটা কাব্যগ্রন্থ। তাহলে দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের, আমরা তো এই কাব্যগ্রন্থগুলোকে তো পাইলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে 6 জন যে বান্ধবী আছে, এরা কি করলো? এনারা এই বাসে চড়ে, বলাকা সোনাতরী শ্যামলী বাসে চড়ে ছোট বোনের জন্মদিনে গেল, আবারও জন্মদিনে গেল। তো এটা তো রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ। তার মধ্যে শ্রেষ্ঠ, যেটার জন্য নোবেল পুরস্কার পাইছে, সেই কাব্যগ্রন্থের নাম কি? সেই কাব্যগ্রন্থের নাম একটু আগেই পড়লেন, সেটার নাম কি? গীতাঞ্জলি, ঠিক আছে। আর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কি? কবি কাহিনী। আর লিখিত কাব্যগ্রন্থ কি? বনফুল। বনফুল কাব্যগ্রন্থটি কত সালে লেখছে? 15 বছর বয়সে। স্ত্রীকে স্মরণ করে কি লিখছে? স্মরণ কাব্যগ্রন্থ লিখছে। অনুবিশ্ব কি? অনুবিশ্ব কাব্যগ্রন্থ কোনটা? মানসী, রবীন্দ্রনাথ ঠাকুরের। আর মৃত্যুর পরে প্রকাশিত কোনটা? শেষ লেখা, ঠিক আছে। তাহলে শেষ লেখা, তারপরে গীতাঞ্জলি, তারপরে কবি কাহিনী, বনফুল, এগুলোও কি? কাব্যগ্রন্থ। তো আশা করি বুঝতে পাইছেন, ঠিক আছে। তাহলে আজকের লেকচার এখানেই শেষ করতেছি, কিন্তু তবে আমি গতকালের পড়াটা একবার আপনাদের রিভাইজ দিব। দেখেন যে আমরা এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস পড়ছিলাম। উপন্যাসটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস থেকে বেশি কোশ্চেন আসে। তো বেশি কোশ্চেন আসে যে শেষের কবিতা, যেমন শেষ লেখা আর শেষের কবিতা সবাই উলট পালট করে। শেষের কবিতা হচ্ছে উপন্যাস, আর শেষ লেখা কি? কাব্যগ্রন্থ। তা শেষের কবিতা যে উপন্যাস, এটা 24তম BCS আসছে। এটা কী ধরনের উপন্যাস? রোমান্টিক উপন্যাস এবং পরকীয়ার কাহিনী বলছে। কিন্তু এটা আমি পড়ছিলাম কি? রাবণ যাবে দুর্যোগে চাষের ঘোড়ায় চড়ে, এটা পড়লে আপনার করুণা, ঠিক আছে। এটা পড়লে আপনার কি হবে? মোট উপন্যাসগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। রাবণ যাবে দুর্যোগে চাষের ঘোড়ায় চড়ে। আর বউ ঠাকুরানী হাট কি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কি? উপন্যাস। আর মনে রাখবেন এই উপন্যাস থেকে বেশি কোশ্চেন আসে, এই শেষের কবিতা থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে। শেষের কবিতায় কোন কবির নাম পাওয়া যায়? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তারপরে পরীক্ষা আসে কালের যাত্রা শুনতে কি পাও, কালের যাত্রার ধ্বনি শুনতে কি পাও, এটা কার লেখা? এটা রবীন্দ্রনাথের লেখা। আর মনে রাখবেন এই চোখের বালি থেকে কোশ্চেন আসছে রিসেন্ট 41তম BCS-এ, যে চোখের বালিতে কার মানে কি গণনা করা হয়েছে? এখানে বিধবার প্রেমের কথা বলা হয়েছে। চোখের বালি, চোখের বালিও কি? রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস। তাহলে রাবণ যাবে দুর্যোগে চাষের ঘোড়ায় চড়ে, এটা কি? রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস। রাতে কি? রাজর্ষি, বউ ঠাকুরিন হাট, নৌকাডুবি, দুই বোন, যোগাযোগ, গোড়া রাজনৈতিক উপন্যাস, গোড়া 4 অধ্যায়, ঠিক আছে। তারপরে শেষের কবিতা ঘরে বাহিরে, স্বদেশী আন্দোলনের। চোখের বালি, চতুরঙ্গ, ঠিক আছে, চোখের বালি, ঠিক আছে। আশা করি উপন্যাস সম্বন্ধে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে গত ক্লাসে পড়েছিলাম নাটক সম্বন্ধে। নাটকে বলছিলাম যে মেইন থিম কি নাটকের, যারা গত ক্লাসটা দেখেননি তারা দেখে নেবেন, ঠিক আছে, ভিডিও ডিসক্রিপশনে, এবং আমি এখানে পাশে আপনাদের লিঙ্ক দিয়ে দিব, মানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। ভিডিও শেষে আপনারা ইন্ড স্ক্রিনে দেখতে পারবেন যে আমাদের, অথবা আপনারা প্লে লিস্টে গিয়ে বাংলা BCS, ঠিক আছে, বা এই ধরনের একটা প্লে লিস্ট পাবেন। এই প্লে লিস্টে দেখবেন শুরু থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের 1 নম্বর 2 নম্বর এবং আজকে যেটা পড়াচ্ছি সেটা 3 নম্বর লেকচার। তাহলে গত 2 নম্বর লেকচারে এই নাটকটা পড়াইছিলাম। তো নাটকটা কি? আমি নাটকের মেইন থিম বলছিলাম বাল্মীকি
প্রতিভা, ঠিক আছে, বাল্মীকি প্রতিভা এবং ফাল্গুন মাস বসন্ত, ঠিক আছে, এখানে দুইটা মাস পাওয়া গেছে, একটা ফাল্গুন মাস আর একটা কি বসন্তকাল পাওয়া গেছে। আর ডাকঘর মনে রাখবেন, তাসের দেশ বৈকুণ্ঠ। এখানে মূলত নাটকে মূলত বলছিলাম যে রাজা একটা সভা বসাইছিল, নাটকে তো রাজা সভা এগুলো হচ্ছে নাটক। তা রাজা কি, রাজার নাম হচ্ছে রক্তকরবী রাজা, ঠিক আছে, সবার নাম কি চিরকুমার সভা। আর মেইন থিম কি গল্পের, বাল্মীকি প্রতিভা। এই বাল্মীকি প্রতিভা হচ্ছে মেইন থিম, ঠিক আছে, এই নাটকের। বাল্মীকি প্রতিভার জন্য দুইটা শর্ত, ফাল্গুন মাস আর বিসর্জন দিতে হবে। কি বিসর্জন, মুকুট দিতে হবে, এবং বাঁশরি বিসর্জন কোথায় দিতে হবে, ডাকঘরে বিসর্জন দিতে হবে। এইগুলো বিসর্জন দিয়ে রাজা কি করছে, এই বাল্মীকি প্রতিভা দেখায়, চিরকুমার সভায় বাল্মীকি প্রতিভা দেখায় রাজা কি করছে, তাসের দেশে চলে গেছে, বৈকুণ্ঠে খাতা হাতি নিয়ে তাসের দেশে চলে গেছে। বসন্তকালে ইয়ারা রাজার প্রজারা ভুল বুঝলো, মায়ার খেলায় প্রায়শ্চিত্ত করলো, প্রায়শ্চিত্ত করে অচলায়তনে গেল। এরপরে শারদোৎসবে মুক্ত রাজা, শেষ রক্ষা হইল মালিনী। এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। আচ্ছা, পরীক্ষায় কোশ্চেন আসে, বেশি কোশ্চেন আসে এই যে বৈকুণ্ঠের খাতা থেকে। বৈকুণ্ঠের খাতা কি, এটা একটা প্রহসন নাটক। শুধু বৈকুণ্ঠের খাতা না, চিরকুমার সভা, এটা নাম দেখেই বোঝা যাচ্ছে চিরকুমার যারা কখনো বিয়ে করেনি তাদের সভা, তাহলে এটা অবশ্যই প্রহসন নাটক। এবং বৈকুণ্ঠের খাতা, এটা বোঝাই যাচ্ছে বৈকুণ্ঠ মানে কি হিন্দুদের স্বর্গেরও উপরের স্থান, মানে স্বর্গের সমান মনে করেন। তাহলে স্বর্গের খাতা মানে এরকম, এটা কি সম্ভব না। শেষ রক্ষা, এটাও প্রহসন নাটক। চিত্রাঙ্গদা একটা কিন্তু কাব্য নাট্য, ঠিক আছে। বাল্মীকি প্রতিভা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটক, এই জন্য আমি বলছি যে বাল্মীকি প্রতিভা কি এই গল্পের মূল থিম। যেহেতু এই বাল্মীকি প্রতিভার জন্যই তাকে ফাল্গুন মাসে এবং ফাল্গুন মাস হইতে হবে এবং তাকে বিসর্জন দিতে হবে। বাল্মীকি প্রতিভার জন্যই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বিসর্জন দিচ্ছে। তো এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মেইন থিম, বাল্মীকি প্রতিভা। তাহলে এই জন্য এইভাবে মনে রাখবেন যে বাল্মীকি প্রতিভা কি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটক, ঠিক আছে। তো আশা করি আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক, উপন্যাস এবং কাব্যগ্রন্থগুলো সম্বন্ধে পুরো ধারণা পেয়ে গেছেন এবং পুরো আয়ত্তে এসে গেছে, এবং অবশ্যই খাতায় নোট করবেন আপনারা। তো আগামী পর্বে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের আরও কিছু যেগুলো প্রবন্ধ, যেগুলো গীতিনাট্য আছে সেগুলো পড়ায়া আগামী লেকচারে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর চ্যাপ্টারটি ক্লোজ করে দিব। তো আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন।